এই যে সিচুয়েশনটা হঠাৎ করে দেশ এরকম একটা হুমকির মুখে, এবং এটার জন্য আত্মপান্ত দায়ীকে এই বাংলাদেশ কতটা ঝুঁকিতে পারে? ডক্টর ইউনূস সরকারের শাসন আমলে বাংলাদেশে যখন জঙ্গিবাদের প্রসঙ্গ উঠেছে তখন বরাবরই বলা হয়েছে জঙ্গিবাদ বলতে বাংলাদেশে কিছু নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী, ছেঁচড়া ছিনতাইকারী, জঙ্গিবাদের কোনো ব্যাপার স্যাপার এই দেশে নাই, এবং জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি, এরকম নানান কথাবার্তা বলা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত জঙ্গিবাদে অভিযুক্ত লোকজন বিচারাধীন এবং সাজার সম্মুখীন বহু মানুষকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আর পুনরায় ধরা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে আপনি জানেন গতকাল নজিরবিহীন ভাবে বাংলাদেশ পুলিশ ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে 23 তারিখে তারা চিঠি দিয়েছিল যে বাংলাদেশের জাতীয় সংসদ সহ স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমরা সবাই হুমকির মুখে আছি, আমরা সবাই হুমকির মুখে আছি। তো আপনি শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে বা শেখ হাসিনাকে আপনি নিচু দেখাতে গিয়ে আপনি যদি এইসব ধরনের, আমি তো মনে করি যে ইউনূসের মদতই ছিল এটাতে, সো দ্যাট সে শেখ হাসিনাকে দেখাতে পারে যে এইসব শেখ হাসিনা করেছে। প্রবলেম এখন হয়ে গেছে পূর্ণিয়া, যে এখন রাস্তাঘাটে গেলে লোকজন সব শেখ হাসিনার কথা বলে ল অ্যান্ড অর্ডার শেখ হাসিনার সময় ভালো ছিল। ইন্ডিয়ান ফরেন পলিসি ভিজাভিস বাংলাদেশ ইজ সিকিউরিটি বেসড পলিসি, এটা বুঝতে হবে। ইটস সিকিউরিটি বেসড পলিসি, অন্যর সাথে অন্য ধরনের পলিসি। আমরা যদি এই বেসিক জিনিসগুলি না বুঝি তাহলে আমরা কিভাবে এগোবো? আর আপনি যদি গিয়ে বারবার বলেন শেখ হাসিনাকে কবে দিবা, why should India hand over Sheikh Hasina to you? For what? Sheikh Hasina কি নিজে গেছে ওখানে? No, these are questions which will have to be answered. You have sent Sheikh Hasina to us. You have sent. Bangladesh has sent. সে তো প্রাইম মিনিস্টার হিসাবে গেছে। She never resigned as the prime minister. এখন সে এখানে আছে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে, তারা প্রটোকল দিচ্ছে, তারা ওকে অ্যাসিস্ট করছে, তার দেখাশোনা করছে। সো আপনি জানেন, তারপরে আপনি এইসব কাণ্ড কারখানা কেন করছেন? ওকে আপনি ঝুলিয়ে দিয়েছেন, ডেথ পেনাল্টি দিয়ে দিয়েছেন। ফর হোয়াট? ফর হোয়াট? হোয়াট হ্যাজ শি ডান? সে কাউকে গুলি করেছে, কাউকে মেরেছে? কি সুপিরিয়র রেসপন্সিবিলিটি ও হোয়াটএভার? আরে বাবা, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট অল টুগেদার, জুরিসপ্রুডেন্সিয়ালি ডিফারেন্ট। দেখেন তার ক্ষমতা কি ছিল, তার হি কুড অ্যারেঞ্জ থিংস। যে মুহূর্তে কোনো প্রবলেম হতো দেশে, টাকা নাই, আপনার পাওয়ার নাই, সে যেমনে পারো সে তো অ্যারেঞ্জ করেছে। লোকের তো 16-17 বছর এই ইলেকট্রিসিটির প্রবলেম হয় নাই, কল কারখানা চলেছে, গ্যাসের প্রবলেম হয় নাই, এখন আপনার কিছুই নাই, আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না। সো দ্যাট লেডি হ্যাড আ ন্যাক অফ অ্যারেঞ্জিং থিংস। বুঝছেন পূর্ণিয়া? এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেশকে বুঝতে হবে এটা। জঙ্গিবাদের উত্থানের পিছে তো আমাদের ইউনূস সাহেব আছেনই। আপনি 7 সিস্টার্স দেওয়ার জন্য আপনাকে কে বলেছিল? ইজ ইট নট পার্ট অফ জঙ্গিবাদ? আপনার দি ভেরি অ্যাসারশন দ্যাট আপনি 7 সিস্টার্স আলাদা করে দেবেন, আপনি বে অফ বেঙ্গলে অমুক করে দেবেন, আপনি লালমনিরহাট ঠিক করো, অমুক করো, আপনি 3টা ব্যাটালিয়ন, 3টা আপনার গ্যারিসন নতুন হয়েছে, এগুলি কি জঙ্গিবাদের এইসব কে করেছে? ইউনূস করেছে। আপনার যেখানে আপনি পাওয়ার দিতে পারছেন না, আপনি 1/11 এর সময় বা 2001 এর পরে পাওয়ারের যে পরিস্থিতি ছিল প্রায় অত খারাপ হয়ে গেছে, কিন্তু এইটা তো ঠিক করা হয়েছিল আওয়ামী লীগ সময়, ওটা কন্টিনিউ করছে না কেন আমি বুঝলাম না। সো কথা হচ্ছে যে এত বেশি আপনি কারোর বিরুদ্ধে যায়েন না, ন্যাশনাল ইউনিটি প্রয়োজন আছে। আমি আপনাদের দুজনেই, সম্মানিত আলোচক দুজনেই একটু নজর দিব। আমাদের দেশে এবার যে ঘটনাটা ঘটেছে, বিভিন্ন বাহিনীর ভেতর থেকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে পুলিশ যে চিঠি দিয়েছে তার সূত্র ধরে বলা হচ্ছে পুলিশ বাহিনীতেও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত লোকজন আছে, প্লাস এমনও বলা হচ্ছে যে সাবেক 2জন সেনা কর্মকর্তা
তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। জনাব চন্দন নন্দী তিনি আমাদের দেশের এই ইস্যুগুলাতে নজর রাখেন, লেখালেখি করেন। আমি চন্দন নন্দী আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে লস্করে তৈয়বা বলি বা তেহরিনি তালেবান বা কিছু একটা সংগঠন যেটা আছে, তাদের আপনাদের দেশে 8 জন ধরা পড়েছিল কিছুদিন আগে, গত মার্চে সম্ভবত, তার মধ্যে 7 জন ছিল বাংলাদেশ। তাদের সবশেষ কোনো আপডেট আছে কিনা, এবং আপনি এই বাংলাদেশের এই নিরাপত্তা ইস্যুটা কিভাবে দেখছেন, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই চন্দন নন্দী। থ্যাংক ইউ পূর্ণিয়া ভাই, আপনার শোতে ডাকার জন্য। আদাব মহসিন সাহেব, আপনাকে অনেকদিন পরে লাইভ টেলিভিশন শোতে দেখছি। আমার মনে হয় যে এই যে জিনিসগুলো এখন বাংলাদেশ কনফ্রন্ট করছে, এটার একটা ইতিহাস আছে। এটা দুম করে যে হয়েছে তা বলা যায় না। আমরা যদি এখন মানে পেছন থেকে মানে রেট্রোস্পেক্টিভলি দেখি আর কি পুরো ব্যাপারটাকে, তাহলে আমরা দেখব যে এই যে 18 মাসের যে একটা মিসরুল আমরা দেখলাম এই ইন্টারিম রেজিমের, মোহাম্মদ ইউনূস লেড ইন্টারিম রেজিম, সেখানে আমরা চরম লেভেলের অরাজকতা দেখেছি। আমরা দেখেছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিভাবে ডিটেরিওরেট করেছিল প্রগ্রেসিভলি। আর শুরু থেকে আমরা দেখি মানে এই পার্টিকুলার যে সরকারটা এলো, ইন্টারিম রেজিমের সরকারটা, সেটা কিন্তু এলো হচ্ছে ওভার দ্য ব্লাড অফ মেনি পিপল, মেনি ইনোসেন্ট পিপল, ওভার দ্য ব্লাড অফ পুলিশম্যান। আচ্ছা, এটা একটা চ্যাপ্টার আমরা দেখেছি। কিন্তু আমরা যদি আরো পেছনে যাই, এই যে জঙ্গিবাদের যে ব্যাপারটা, এটাকে দমন করার জন্যই কিন্তু অত্যন্ত স্ট্রং স্টেপস নিয়েছিলেন শেখ হাসিনা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই দমন করতে গিয়েই কিন্তু অনেক লোকজন যারা এই মুহূর্তে পাবলিক অফিস হোল্ড করে, তারাও ইমপ্লিকেটেড হয়েছিল। We have to be extremely mindful of these facts. যে এটার একটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই জিনিসগুলো হয়েছে। তো ওই যে যখন স্ট্রং স্টেপস গুলো নেওয়া হয়েছিল, সেগুলোকে ভুলে না গিয়ে বা সেগুলোকে ফ্যাসিজমের সঙ্গে ইকুয়েট না করে, সেগুলো যদি একটা অ্যাকনলেজ করে আর কি, বিএনপি সরকার এখন যেটা আছে, তারা এই জিনিসটাকে অ্যাকনলেজ করে যে ওই সময় স্ট্রং স্টেপস নেওয়া হয়েছিল, আমরা জানি কি কি ধরনের ঘটনা ঘটেছিল 2006, 2007, 2008, নতুন নতুন সব ধরনের টেরর অর্গানাইজেশনস এর নাম আমরা শুনতে পেয়েছিলাম তখন। We all remember যে 64 জেলাতে 64 বোমা ফেটেছিল 2007-এ, if I remember correctly. তারপরে নানান ধরনের অর্গানাইজেশনসদের, ইনফ্যাক্ট মহসিন সাহেব ঠিক কথা বলেছেন যে এই যে কোঅপারেশনটা লাগবে ইন্ডিয়ার সঙ্গে, এটা কিন্তু কোঅপারেটিভ এফর্ট না হলে হবে না। কেন কিনা আমরা জানি যে ইন দ্য পাস্ট ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপসরাও এখানে এক সময় বাংলাদেশে অপারেট করেছিল, সেগুলোকে দমন করেছিলেন শেখ হাসিনা উইথ আ ভেরি স্ট্রং হ্যান্ড। তার খেসারত হয়তো এখন দিতে হচ্ছে আওয়ামী লীগকে বা পরবর্তীকালে আওয়ামী লীগের যে সরকার এসেছিল তাদের, যে ওই যে স্ট্রং মেজার্স গুলো না যদি নিত, তাহলে হয়তো অন্য একটা জায়গায় চলে যেত। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে কোঅপারেটিভ এফর্টস যেটা ছিল বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, সেই জিনিসটা আমরা দেখেছিলাম এই 18 মাসে টোটালি ব্রেকডাউন করে গিয়েছিল। আর সেটাই মহসিন সাহেবও ঠিকই লাইনে বললেন যে এই গভর্নমেন্টকেও সেই জিনিসটাই দেখতে হবে যে হাউ টু রিভাইভ ক্রস বর্ডার কোঅপারেশন
cross-border exchange of intelligence on এই ধরনের ক্রস বর্ডার টেররিজমের উপরে এই যে অর্গানাইজেশনস গুলো ফর্ম হচ্ছে, আমরা নতুন নতুন অর্গানাইজেশনস গুলো তো আগে তো দেখেওছি, আর এখন কিন্তু এই ইউনূস সরকারের সময় যে ধরনের বা যে লেভেলের লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছিল, এখন they need to be made answerable for their actions. মানে কে ওই সময় আইনমন্ত্রী কে ছিল বা ল অ্যাডভাইজার কে ছিল, আসিফ নজরুল, হোম অ্যাডভাইজার কে ছিল একজন মেজর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা কিন্তু জবাবদেহি, এই পরিস্থিতিটার জন্য তারা জবাবদেহি। এন্ড আমার মনে হয় যে এই তারেক রহমান লেড সরকার শুড নট ফ্লিঞ্চ, তারা পিছিয়ে আসবে না এদের বিরুদ্ধে এক ধরনের অ্যাটলিস্ট লিগাল মুভস গুলো করার জন্য। আমরা জানি কি লেভেল অফ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট হুইপ আপ করা হয়েছিল 18 মাসে, আর সেটাকে যদি আমরা এই জঙ্গিদের ছেড়ে দেওয়া, কনভিক্টেড টেররিস্ট, কনভিক্টেড, নট জাস্ট আন্ডার ট্রায়ালস, এটা মহসিন সাহেব অনেক বেটার বুঝবেন, উনি হচ্ছেন একজন লিগাল লিউমিনারি বাংলাদেশে। তো এই জিনিসগুলো কিন্তু তাহলে লিগালি হ্যান্ডেল করতে হবে। আমার মনে হয় সেখানে যদি তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট পিছে সরে আসে, তাহলে ইট উইল বি ডুইং আ গ্রেট ডিসসার্ভিস টু বাংলাদেশের সিকিউরিটি। বাংলাদেশের সিকিউরিটিটা এমন একটা জায়গায় পৌঁছেছে ইন্টারনালি এবং আর এক্সটার্নালি, সেখানে কিন্তু নট জাস্ট স্ট্রং ল অ্যান্ড অর্ডার মেকানিজম দরকার, আর হ্যাঁ এটাও আমাদের ভাবতে হবে যে 18 মাসে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেই পুলিশকে রিভাইভ করতে কিন্তু অনেক সময় লাগবে, নট অনলি as a strong force in itself, বাট তার সঙ্গে যে তার যে ইন্টেন্ট থাকবে টু অ্যাক্ট, সেই জিনিসটাকে রিস্টোর করার জন্য আমার মনে হয় তারেক রহমান সাহেবকে জোর দিতে হবে। আমরা দেখেছিলাম পাওয়ারে আসার পরে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, তার 1 মাসের মধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে নতুন যে ডিজিএফআই চিফ, উনি ভারত সফরে এসেছিলেন 1.5 দিনের জন্য। ভারত সফর থেকে ফেরত গিয়েই কিন্তু কিছুদিনের পর উনি পাকিস্তানেও গিয়েছিলেন। তো এগুলো হয়তো অন দ্য ফেস অফ ইট ভালো পদক্ষেপ, ভালো মেজার, ভালো স্টেপস, যে একটি নতুন সরকার পাওয়ারে এসে প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করছে সাউথ এশিয়ার দুটো দেশের সঙ্গে, কিন্তু সেই আউটরিচের আউটকামটা কি হতে পারে। এখন আউটকামটা হওয়া উচিত যে মহসিন সাহেব আগেন আমি বলছি, উনি ঠিকই বলেছিলেন যে সিকিউরিটি রিলেটেড যে বাইল্যাটারাল রিলেশনশিপ, সেই জিনিসগুলো যাতে স্ট্রেংথেন করে এই বিএনপি গভর্নমেন্ট, আমার মনে হচ্ছে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এই পার্টিকুলার গভর্নমেন্টের। থ্যাংক ইউ। ধন্যবাদ চন্দ্রনন্দী। আমি মহসিন সাহেব আপনার কাছে নিয়ে আবার আসবো। আমি একটা ভিন্ন ইস্যু আছে বলে এটা বোধহয় ক্লুটা চন্দ্রনন্দীর কাছে থাকতে পারে ভালো, সেজন্য তার কাছ থেকে আমি জেনে আসতে চাই। চন্দ্রনন্দী, আমরা দেখেছি ভারতের পত্র পত্রিকায় আপনার বেশ কিছু নিউজ এসছে যে শেখ হাসিনা রিজম চেঞ্জের যে সময়টায়, মানে 24শে আন্দোলন বলি, বিপ্লব বলি বা মেটিকুলাস ডিজাইন বলি, সেই সময়ে ইউএসএইড এর 29.9 মিলিয়ন ডলার বাংলাদেশে এসেছিল, এবং সেই টাকাটা কারা কারা ভাগ পেয়েছে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে নিউজ এসছে। আমি একটু এই বিষয়টা আপনার কাছে বিস্তারিত জানতে চাই, এবং এটা নিয়ে আমি নিশ্চয়ই মহসিন রশিদের মতামত জানবো। চন্দ্রনন্দী, আমি আপনার নিশ্চয়ই নলেজ চোখে পড়েছে, আপনি সম্পর্কিত কতটুকু জানেন, কতটুকু ধারণা করেন, আমি একটু জানতেন। আমার মনে হয় 29 মিলিয়ন ডলারের সবচেয়ে বড় হুইসেল ব্লোয়ার তো আমেরিকার
প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ছিলেন। উনি এসে এই জিনিসটা এমন ভাবে একটা বিস্ফোরক মন্তব্য করলেন যে সেটা আর তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের রেজিম পাওয়ারে ছিল। এটা গত বছর জানুয়ারিতে উনি প্রেসিডেন্টশিপ অ্যাজিউম করেন, আর তার পরে পরেই উনি এই মন্তব্যটা করেছিলেন। সেটা নিয়ে আমিও ডেলভ করেছি। এখন আমার ধারণা, যেটা আমি যে স্টোরিটা করেছিলাম সেটা হচ্ছে একটা স্মল ব্লিপ, মানে ইন টার্মস অফ দি অ্যামাউন্ট ইনভলভড, সেটা হচ্ছে একটা স্মল ব্লিপ। তিনটে অর্গানাইজেশনের কাছে টাকা গেছে, ইউএসএইড এর টাকা, আর সেগুলো এই ডেমোক্রেসি আর পলিটিক্যাল ইয়ে কিভাবে স্ট্রেংথেন করার জন্য। আর আমরা সবাই জানি যে কিভাবে এই কনস্পিরেসিটা গড়ে উঠেছিল।